চুচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগ আজ ইমামবাড়া সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে অ্যাম্বুলেন্সের রেড চার্ট তৈরি করে দেবেন বলে জানান। হাসপাতালের ডাক্তাররা যাতে পরিষেবা দিয়ে বাইরের চেম্বার করেন সেটাও দেখবেন। বিধায়ক এদিন হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল সহ হাসপাতাল কর্তৃপক্ষ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। হাসপাতালের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা, চিকিৎসকের অভাব, অ্যাম্বুলেন্স ব্যবস্থা থেকে শুরু করে সাধারণ রোগীদের সুবিধা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান বিধায়ক। এখানকার ডাক্তাররা পার্শ্ববর্তী হসপিটালের পাশে ছত্রাকের মতো গজিয়ে উঠেছে তাদের চেম্বার, সেখানে ডাকছে, কি বলবেন? আমি আশা করি যা বলবার পরিষ্কার বলেছি। এই জাতীয় কমপ্লেন যদি কারোর পক্ষে থাকে, আমার বিধায়ক হিসেবে যেখানে কমপ্লেন জানানোর দরকার অবশ্যই জানাবো। যার যতক্ষণ ডিউটি হসপিটালে থাকতে হবে, তার কাজ থাকুক না থাকুক, তাকে হসপিটালে থেকে তার ডিউটি পূর্ণ করতে হবে। কেন অনেক মানুষ আছেন, অনেক ডাক্তারবাবু আছেন যারা কোথাও বাইরে করছেন না, তারা যদি পরিষেবা দিতে পারে সবাইকে এটা করতে হবে। এটা কারোর ক্ষেত্রে কোনো ছাড় হবে না। অসুবিধা হলে সুবীর নাগের সাথে যোগাযোগ করতে পারে পেশেন্ট পার্টি। পেশেন্ট পার্টির তো দেওয়ার জন্য, অসুবিধাকে সুবিধা করবার জন্য সুপার সাহেব আছেন। আমার সাথে ব্যক্তিগত যোগাযোগ দরকার নেই, কিন্তু কিছু যদি হয়, দেখুন আমি তো হসপিটাল থেকে 1/2 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি, কিছু অসুবিধা হলে আমি জানতে পারবোই। কিন্তু এই যে একটা সিস্টেম চলতো যে ডাক্তারবাবুরা এখানে না বসে চেম্বার করছে, আমি ওনাকে বলেওছি যে মানে এখানকার যেটা হয়তো ইজিলি হসপিটালে ডেলিভারি হতে পারে সেটাকে বাইরে গিয়ে সিজার হচ্ছে বেশি পয়সার জন্য, তাহলে মানুষ পরিষেবা কার থেকে পাবে? আমরা তো এখানে পরিষেবা দিতে এসেছি, তার জন্য যা যা করার সুপার সাহেবও কথা দিয়েছেন। পুরো স্টাফ, তাদের ডেপুটি যারা ছিলেন প্রত্যেকে, সবার আগ্রহ দেখে আমার খুব ভালো লেগেছে। তারা সবাই চায় যে এটা তো তাদের প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান তো আমার নয়, আমি এই ফিল্ডেরও লোক নই, কিন্তু তবু তাদের ইজ্জত বা তাদের মানুষের সাথে সম্পর্ক, তাদেরকে মানুষ ভগবান ভাবে, তারা সবাই ইচ্ছুক এই পরিষেবা দেওয়ার জন্য। কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডিফারেন্স ছিল, কিছু সমস্যা ছিল, এটাও ঠিক কথা। এটা আমার আমি জানাই বলছি, অনেক ডাক্তারবাবু আছেন যারা হয়তো কোথাও কোনো ইনফ্লুয়েন্সারের দ্বারা ইনফ্লুয়েন্স, সুপার সাহেবের কথা শোনেন না। আমি সুপার সাহেবকে পূর্ণ পাওয়ার দিচ্ছি, যে এটা করবে তাকে বসান, আমি দেখে নেবো। তারপর সবথেকে বড় অভিযোগ হচ্ছে যে দামি দামি ওষুধ লেখা এবং রেফার কালচারটা বহুদিন থেকে চলে আসছে। একদিন দেখে রেফার, কলকাতা রেফার করা, এখান থেকে কলকাতা এবং কলকাতা রেফার করা হয়েছে। দু একটা ডিপার্টমেন্ট আমাদের এখানে নেই। যদি ডিপার্টমেন্টাল কোনো প্রয়োজন হয়, ধরুন যেমন কারোর নিউরো আছে, কারোর আরো অন্য কিছু আছে যেটা আমার এখানে নেই, তাহলে তো রেফার করতেই হবে। কিন্তু আমার মনে হয় ওনারা আজকের পর থেকে যদি এখানে ট্রিটমেন্ট করা সম্ভব হয়, সবাই এখানে দেখুন, আরো আমাদেরও তো কিছু, যেহেতু এটা মফস্বল হসপিটাল, এখানকার লোকজন এবং পরিবেশকেও ঠিক করতে হবে। অনেক সময় কিছু ক্রিটিক্যাল কেস হলে ডাক্তারবাবু কখনোই চান না যে একজন রোগীর মৃত্যু হোক, তারাও তো তাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছেন ভাবেন মৃত্যু ঘটলে এটা ডাক্তারের দোষ, এসে মারধর ভাঙচুর, তাই জন্য তারা ভয় রেফার করেন। আমি পেশেন্ট পার্টিকেও বলবো যে আপনারাও ধৈর্যশীল হন। সবার ক্ষেত্রে তো সবাই মরে যাচ্ছে এরকম নয়, হতে পারে দু একটা কেস ট্রিটমেন্টের কোনো সমস্যা হতে পারে, কারোর আনফর্চুনেটলি এটা ঘটতে পারে। সবাইকে একটু পেশেন্ট হতে হবে। একটু পেশেন্স না হলে থাকলে ওনারাই বা এত রিস্ক নিয়ে কাজ করবেন কি করে? ওনারা ওনাদের রাতের ঘুম নষ্ট করে মানুষকে সেবা দিচ্ছেন, তারপর যদি ওনাকে ওই সেবাটা দেওয়ার পর কোনো একটা, দেখুন জন্ম মৃত্যু এটা তো ভগবানের কাজ, কোনো কারোর কিছু একটা ইনসিডেন্ট ঘটে গেল, যদি এসে তাকে মারধর করে, তাহলে কেমন লাগবে? তাদেরও কি কাজ করতে ইচ্ছে হবে? তাদের মনে হয় ভাই আমি বাঁচবার জন্য আগে রেফার করে দিই। আমাদেরকেও ঠিক হতে হবে, পেশেন্ট পার্টিকে ঠিক হতে হবে, পাশাপাশি যারা কর্মচারী আছে তাদের ঠিক হতে হবে, স্টাফেদের ঠিক হতে হবে, ডাক্তারবাবুরা পরিষেবা দিতে ইচ্ছুক। আর আমার মনে হয় আজকের পর যারা এখানে কর্তব্যরত ডাক্তারবাবুরা আছেন, এখানে প্র্যাকটিস না করে বাইরে করছেন, তারা এটা আর করবেন না আমার মনে হয়। বিভিন্ন সময় দেখা গেছে আয়া যারা রয়েছে, আয়াদের একটা জুলুম ব্যবহার খারাপ, একটা পেশেন্টকে দেখছে সেভাবে দেখা হয় না, কিছু বলতে গেলে তারা। দেখুন আমি ওনাদের ডাক্তারবাবুদের কাছ থেকে, হসপিটালের কাছ থেকে সাজেশন চেয়েছি কি করলে ভালো হয়। আগে ওনারাও সাজেস্ট করুক, একদিনে তো সবকিছু সব সমস্যার সমাধান করা যায় না। ওনারা সাজেশন দিক, আমরা অবশ্যই সবাই মিলে বসবো। এটা আমাদের সবার দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব ভালো
হসপিটালের ভালো দিকটাও বাইরের দিকে তুলে ধরা, যাতে মানুষ হসপিটালের উপর আস্থা আরো বেশি রাখতে পারে। এত মানুষকে পরিষেবা দিচ্ছে, একটা ছেলে খেলা আবার 650 পেশেন্ট, কত পেশেন্ট তো নিচেও থাকে, পরিষেবা তো পাচ্ছে লোক, একদম পাচ্ছে না এরকম না, 2-4টে ইনসিডেন্ট হবেই, এটা কিছু করার নেই। সবকিছু তো আমাদের হাতে নয়, আর ওনাদের হাতে সবকিছু আছে এরকম না। আর কোনো ডাক্তারবাবু এটা বলা যেতে পারে না যে ইচ্ছা করে কোনো পেশেন্টকে মেরে দিয়েছে, এটা একদম ভুল কথা। ডাক্তারবাবুরা চেষ্টা করেন, সব চেষ্টায় কি সফল হয়? আমরাই কি সব, যারা যারা আমরা ভোটে লড়েছি সবাই কি এমএলএ হয়েছি? অতএব এটা ভাবনাই ভুল। আজকে তো সদর হসপিটালে কথা বললেন, কি বিষয় ছিল? দেখুন, দীর্ঘদিন ধরে অনেক অচল অবস্থা চলছে, একদম মানে বলা যায় এখানে ড্রেনেজ সিস্টেম প্রচন্ড খারাপ, একটু বর্ষা হলেই জল জমে থাকে, একটা অস্বাস্থ্যকর পরিবেশ, কুকুর বিড়াল চারিদিকে ঘুরে বেড়ায়, একটা আমাদের ফেয়ার প্রাইস শপ আছে যেখানে আপনি গেলেই আপনাকে বাইরের দোকান দেখিয়ে দেওয়া হবে, এরকম নানাবিধ অসুবিধা এবং নানাবিধ সমস্যার মধ্যে হসপিটাল চলছে। আমাদের কর্তব্য এখানে হসপিটালের এদেরকে, যদি যারা আগেও হয়েছে আসতো সবাই, সুপার সাহেবকে ধমকাতো, অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলতো, বললে তো কোনো সমস্যার সমাধান হয় না, সমস্যার সমাধানটা করতে হবে। আমার আজকের বিষয় ছিল হসপিটালে কি আছে ইনফ্রাস্ট্রাকচার, আর কি নেই, কতটা কি করতে হবে। দেখুন, আমাদের মতো এরকম একটা সদর হসপিটাল যেখানে প্রচুর মানুষ এর উপর ডিপেন্ডেন্ট, এখন মেডিকেল কলেজ একটা আরামবাগে হয়ে গেছে, আমি ওনাদের থেকে যেটা জানতে পারলাম, ডিস্ট্রিক্টে একটার বেশি মেডিকেল কলেজ স্যাংশন হয় না, কিন্তু এখানে নিউরো ডিপার্টমেন্ট প্রচন্ড প্রয়োজন। কারণ বেশিরভাগ যারা অ্যাক্সিডেন্ট হয় আমাদের এই এক্সপ্রেসওয়েতে, বেশিরভাগই কিন্তু চুচুড়া হসপিটালের উপর ডিপেন্ডেন্ট। তাদেরকে এখানে পাঠানো হয় একটু ট্রিটমেন্ট, জাস্ট এখানে হয়তো অর্থোপেডিক ট্রিটমেন্টটা হয়, নিউরো ট্রিটমেন্ট করা সম্ভব হয় না যেহেতু ডিপার্টমেন্ট নেই। তো সেক্ষেত্রে যাতে ডিপার্টমেন্ট করা যায়, হেলথ আমাদের মিনিস্ট্রির সাথে কথা বলে, দেখুন কিছু সিস্টেমের ল্যাকিং আছে, সেটাকে ওভারকাম করতে হবে আমাদের, এবং যাতে মানুষ ঠিকঠাক পরিষেবা পেতে পারে। এখানকার বাথরুমের এমন অবস্থা, সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যাবে, তো সেগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন অনেকেই আছে, অনেক হয়তো দেখা গেল তার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু শুধু এখানকার ইনফ্রাস্ট্রাকচার খারাপ বলে খুব কষ্ট করেও তারা বাইরের কোনো নার্সিংহোমে যাচ্ছে। কিন্তু দেখুন, একটা হসপিটালে যে গুণমানের ডাক্তার থাকে সেটা কিন্তু আপনি কোনো নার্সিংহোমে গিয়ে সেই সুবিধা বা সুযোগ পাবেন না। হসপিটালের গুণমান অনেক অনেক বেশি, কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা ঠিকঠাক নেই, এটা আমাদের তৈরি করতে হবে। আমি আশা রাখছি, ওনাদের সাথে কথা বলেছি, ওনারা কি কি করতে হবে সেই বিষয়টা আমাকে জানিয়েছেন। আমি আরো একটু ওনাদের কাছ থেকে জানতে হবে, আমিও তো এই ডিপার্টমেন্টে খুব একটা সবকিছু জানতাম এরম নয়, আমি জানার আগ্রহ নিয়ে এসেছিলাম, ওনাদের থেকে শুনলাম যে ভালো পরিষেবা বা উন্নত মানের হসপিটাল বা মডেল হসপিটাল তৈরি করতে গেলে আমাদের কি কি সহযোগিতা দরকার। তো ওনাদের এখানে অনেক কিছু তৈরি হয়েছে, এখন সেগুলোকে ঠিকঠাক ভাবে কাজ করানো। শুনলাম ডায়ালিসিস ইউনিট আগে 5 জনের ছিল, এখন 10 জনের হতে যাচ্ছে, কিন্তু চালু হয়নি। তো এই ধরনের বিভিন্ন সমস্যা আছে, যেই সমস্যাটাকে আমরা ওভারকাম করতে পারি শুধু সদিচ্ছা থাকলে। তো ওনাদের সদিচ্ছা আছে। আজকের ডেটে দাঁড়িয়ে আমার খুব পরিষ্কার বার্তা, হসপিটালে এসে অযথা কেউ কেউ চোখ রাঙানি কোনো কিছু চলবে না, প্রশাসন নিজের ক্ষমতায় দক্ষতায় চলবে। কেউ যেন দ্বিতীয়বার আমাদের শুনতে না হয় যে প্রশাসনের সিট দ্বারা অন্য কারোর কাছে বিক্রি করা আছে, এটা হবে না। হসপিটালের যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা তাদের দক্ষতার পরিচয় দিয়ে ভালো পরিষেবা দেবে। হুটহাট হসপিটালে এসে ভাঙ চুর, একে ধমকানো ওকে ধমকানো, যে সংস্কৃতি এতদিন চলেছে, এগুলো বন্ধ করতে হবে। আমাদের সমস্ত কার্যকর্তাকে আমার পক্ষ থেকে এটা বলা আছে, আমি চেষ্টা করব যে এইটা যাতে আমাদের পক্ষ থেকে কোথাও না হয়। সুপার সাহেবও চেষ্টা করবেন যাতে পরিষেবা ঠিকঠাক দেওয়া যায়। এটা অনেক সমস্যা আছে এখানে, অনেক সময় দেখা যায় অনেক ডাক্তারবাবু আছেন, সবাই নয়, বেশ কিছু ডাক্তারবাবু আছেন যারা হসপিটালে অনেক টেস্ট করতে চান না, তারা পাশের নার্সিংহোম দেখিয়ে দেন, এটা একটা বিজনেস প্রফিট আছে। কিন্তু আমি সুপার সাহেবের কাছে এই বিষয়েও বা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এই বিষয়েও অনুরোধ রাখবো, যাতে কোনো পরিস্থিতিতে কাউকে হসপিটালের যে ফেসিলিটি অ্যাভেলেবেল সেটা যেন বাইরে গিয়ে না নিতে হয়। হসপিটালকে পূর্ণাঙ্গ রূপে, দেখুন মানুষ অনেক ভরসা করে হসপিটালে আসে,
তাদের অনেক প্রাণ ফিরে পাওয়ার জন্য এই হসপিটাল। আর এখানে দেবতুল্য ডাক্তারবাবু যারা আছেন তাদেরকে যদি ঠিকভাবে কাজ করতে দেওয়া হয়, আমার মনে হয় আমার এই হসপিটাল আগামী দিন, হুগলি জেলা হসপিটাল আগামী দিন সারা পশ্চিমবঙ্গের কাছে একটা মাইলস্টোন হয়ে থাকবে। সেই চেষ্টা শুধু আমাদের দিক থেকে না, সবাই মিলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, করবো, যেমন ওনারা চাইবেন। আমার কাজ হচ্ছে সেটা উপর অব্দি কনভে করা। আমি অবশ্যই সেটা চেষ্টা করব, লড়াই করে হসপিটালের জন্য আরো ভালো ইনফ্রাস্ট্রাকচার, আরো ভালো সুন্দর ব্যবস্থা, এবং সর্বোপরি এখানে এসে যেহেতু ওনাদের স্টাফের সংকলন খুব কম, যা শুনছিলাম গ্রুপ ডি স্টাফ 138 জন থাকার কথা, সেখানে মাত্র 32 জন আছে। ওনাদেরকেও তো দোষ দিলে হবে না। এখন ডাক্তার হয়তো দেখা যাবে যা থাকার কথা তার 50%ও নেই, তো ওনারা চালাবেন কি করে? এত বড় ইনফ্রাস্ট্রাকচার চালাতে যা যা দরকার সেটা ওনাদের প্রোভাইড করতে হবে। সেটার জন্য যা যা চেষ্টা আমি অবশ্যই করব। ওনাদের সাথে আলোচনা করেছি, ওনারাও আমাকে কিছু ডকুমেন্ট দেবেন। আমিও হেলথ মিনিস্টার যিনি হবেন বা আসবেন, মিনিস্ট্রির সাথে কথা বলে যতটা সম্ভব আমার গর্বের এই চুঁচুড়া হসপিটাল যেন পুনরায় তার স্বমহিমায় ফিরে আসতে পারে, এর জন্য আমরা চেষ্টা করব। পেশেন্ট পার্টির অভিযোগ যে তারা করেছে। আগামী দিনে হসপিটালকে রক্ষণাবেক্ষণ করবে, সেইটা নিয়ে কি চিন্তা, সেটা কি বলবেন? দেখুন, আমি যদি জানতে পারি উনি কোনো রকম প্রজেক্ট করেছেন হসপিটালের ভালোর জন্য, হসপিটালের মানুষের সেবার জন্য, আমি তার পাশে থেকে সে যাতে ওই প্রজেক্ট এখানে ভালো করে করতে পারে তার সর্বৈব সহযোগিতা করব। আমার এরকম কোনো ইগো নেই যে উনি সাংসদ, আমি না করলে সেটা হবে না। সবাই মিলে সহযোগিতা করলেই ভালো হবে, কারোর একার পক্ষে কিছু ভালো করা সম্ভব না। হসপিটাল চত্বরে দেখা যায় অটো টোটো জায়গা, বিভিন্ন রকম ভাবে মানুষ অসুবিধার শিকার হয়, সেটা নিয়ে কি চিন্তা হবে? সেটা হসপিটালের সুপার সাহেবই ঠিক করে দেবেন কোন জায়গাটা এটা অ্যালোকেট করতে হবে। যে জুলুমবাজি ঝামেলা আছে সেখান থেকেও আমরা অবশ্যই দেখব, সেটা তাদের জন্য আলাদা জায়গা ঠিক করা হবে, তারা সেখানেই থাকবে। দরকার পড়লে সেটা যদি 5টা অ্যাম্বুলেন্সের জন্য হয়, সেই 5টা ভেতরে থাকবে, সেটা বেরিয়ে গেলে পরের 5টা ঢুকবে। সিস্টেম তৈরি করতে হবে। আইসিইউ এখানে সিট সংখ্যা খুব কম, যে একটা সদর হাসপাতালের বুকে আইসিইউ যেটা থাকার কথা সেটা অনেক কম। আগামী দিনে কি আইসিইউ বানানোর চিন্তা ভাবনা কি করবেন? বেডের সংখ্যা দেখুন, এখানে ক্রিটিক্যাল ইউনিটের একটা বড় ইউনিট হয়েছে 100 বেডের, সেটা ফাংশনিং করতে একটু সময় লাগছে, এখনো শুরু হয়নি। হসপিটালটা প্রথমে ওটা ওই ব্লকটা হসপিটালকে হ্যান্ড ওভার হবে, তারপর সেটা ডেভেলপমেন্ট হবে, তার ডাক্তার লাগবে, সবকিছুই অ্যালোকেশন হতে হবে। তো মুখে আমরা বলে দিলাম এটা ওপেন হয়েছে, তো ওপেন হবে না। তার যা যা দরকার সবকিছু তৈরি করতে হবে, সেটা এখন সময় সাপেক্ষ। অবশ্যই ওনাদেরও প্রচেষ্টা আছে, ওনারাও চান যে এখান থেকে অনেক বেশি পরিষেবা লোক পাক। দেখুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো, আর আজকে কিছু বলছি না। আশা করছি পরবর্তীকালে আমরা এটা পারবো করতে। বাদবাকিটা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ সুপার সাহেব, আপনারা ওনাকে জিজ্ঞেস করুন। পরিষেবা সংক্রান্ত যা কিছু উনি বলুন, এটা আরো ভালো হবে। কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাম্বুলেন্স পরিষেবার মতন জরুরি অবস্থায় অনেক গরিব মানুষ আছে, বিভিন্ন রকম ভাবে তাদের ন্যায্য মূল্য থেকে অনেক অধিক চাওয়া হয়, সেই বিষয়ে নিয়ে কি বলবো? হসপিটালে তো অবশ্যই সমস্যা আছেই, আমাদের এখানে নিশ্চয় যেন আছে, সেটাও ফাংশনিং। আর আমার পক্ষ থেকে যদি কোনো ফ্রি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা যায়, আই উইল ট্রাই ইট। বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে তাদের ঠিক আছে। রোগীদের সময় যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের কি চিন্তা ভাবনা রয়েছে? দেখুন, এটা আমাদের আলোচনা হয়েছে। আমাদের সিদ্ধার্থ চক্রবর্তী সিধুদা, উনি এই দায়িত্বে থাকবেন আমাদের দলের পক্ষ থেকে। আমরা একটা রেট চার্ট সবার সাথে আলোচনা করে, হসপিটাল এবং বাইরের যারা এই ব্যবসায় যুক্ত তাদের সাথে আলোচনা করে আমরা একটা রেট চার্ট তৈরি করে দেব। সেই রেট চার্ট অনুযায়ী সবাইকে চলতে হবে। কেউ অযথা কারোর থেকে বেশি পয়সা নেবে না বা হয়রানি করবে না। এটা আমরা একটা মোটামুটি প্রিমিয়ামে ঠিক করেছি। আমরা সুপার সাহেবও সুনির্দিষ্ট জায়গা তৈরি করে দিই। এটা আমরা আশা করছি 1 মাস 1.5 মাসের মধ্যে পুরো সিস্টেমটাকে দাঁড় করিয়ে দেবো। সব থেকে বড় সমস্যা সদরের দিকে কোনো জরুরি সব থেকে উন্নততর অ্যাম্বুলেন্স খুব সংখ্যা কম, যেটা ক্রিটিক্যাল অ্যাম্বুলেন্স যেটা থাকে আইটিইউ অ্যাম্বুলেন্স, সেইটা দেখুন, সিসিইউ অ্যাম্বুলেন্স, সেটা নিয়ে আইসিইউ অ্যাম্বুলেন্স তো আর প্রোভাইড হসপিটাল করবে না। এটা যারা প্রাইভেট সেক্টরে এগুলো করাচ্ছে, 2-4টে এরকম ভেন্ডার আছে যাদের আইসিইউ নার্স আছে, কি বলে অ্যাম্বুলেন্স সবার নেই। কারণ এটা মফস্বল শহর, আইসিইউ অ্যাম্বুলেন্সের ভাড়া অনেক বেশি, সর্বক্ষেত্রে এটা ব্যবহার করা যায় না। আর আমাদের এখানে এই ধরনের প্রয়োজনীয়তাও কম।
কিন্তু আছে, দু চারটে আছে, সেটাও আমরা চেষ্টা করব যদি আরো দু একটাকে আইসি অ্যাম্বুলেন্স এখানে যদি করানো যায় কোনো ভেন্ডারকে দিয়ে, সেটা করিয়ে তার সুনির্দিষ্ট ভাড়ায় যাতে মানুষ পরিষেবা পায় সেই ব্যবস্থা আমরা করবার চেষ্টা করব। আমাদের সবকিছু ব্যাপার নিয়ে ওনার জানাই আছে, সবকিছু উনি জানেন, যেহেতু সামনের মানুষ মানে হাফ কিলোমিটারের মধ্যেই থাকেন, সবকিছু জানেন। আমরা সেটাকে স্বীকার করলাম যে এই ধরনের অসুবিধা আছে, উনি আমাদের সঙ্গে কোঅপারেট করবেন বা জিনিসটাকে যাতে আরো, আমরা যে জায়গাটা অনেকটা এগিয়ে গেছি সেই জায়গাটা দেখা যাচ্ছে কিছু জায়গাটা আমাদের স্ট্রাগল আছে, সেটা হচ্ছে না। আমরা আপনাদের বললাম যে এই জায়গাগুলোকে আমরা এই এতটা এগিয়েছি, এতটা পাচ্ছি না, এটা আপনি দেখুন। তাহলে জিনিসটা আমাদেরও প্ল্যানিং আছে, উনিও দেখলেন যে আমাদেরও ইচ্ছা আছে, সেটাকে যদি সহযোগিতা পাওয়া যায় সবাই মিলে একসঙ্গে, অ্যাকচুয়ালি সবাই মিলে একসঙ্গে যদি আমরা কাজ করি নিশ্চয়ই বেটার হবে। এতে ওনাকে আমরা বুঝে পেরেছি, উনিও সেটাকে এগ্রি করেছেন, যেটা আমাদের কাছে বলবেন। বিধায়ক বললেন যে আগে যে ধমক চমক হতো এখন আর চলবে না, ঘটনা কি সত্যি আগে ধমক চমক চলবে? এই ব্যাপারে আমি কিছু বলবো না। খোলা ছাড় দিলেন আপনাকে যে আপনি সব রকম ভাবে ব্যবস্থা করতে পারেন, হসপিটাল সংক্রান্ত যদি কোনো রকম ভাবে আপনার ওপর আছে। আমাদের আমরা সবসময় যে কোনো জিনিস, আমি এখানে আসার পর থেকে আমার প্রায় 3 বছর সামথিং 4 বছরের কাছাকাছি হয়েছে, আমরা যে কোনো জিনিসই যা কিছু আমার কাছে কমপ্লেন এসেছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাড্রেস করেছি, এবং যেখানে মাল্টিপারপাসের দরকার হয়েছে সবার সঙ্গে আলোচনা করেই আমরা সেই সমস্যার সমাধান করেছি। আমরা আগামী দিনেও আমরা সেইভাবেই চলবো, যে জায়গাগুলো মানে এটা তো মাল্টিডিসিপ্লিনারি, শুধুমাত্র হেলথ ডিপার্টমেন্ট মিলে করা যাবে না, মাল্টিডিসিপ্লিনারি একটা, যেখানে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন হবে, যেখানে বিধায়কের প্রয়োজন হবে, যেখানে আমাদের সিভিল ইলেকট্রিক্যাল আবার পিএইচি সবারই একটা কম্বিনেশন হচ্ছে, কোঅর্ডিনেশন করেই একটা হাসপাতাল চলে। সবাই যদি কোঅর্ডিনেশন করে, আশা করি উনি হচ্ছেন আমি হচ্ছে হাসপাতালের দিকে অ্যাডমিনিস্ট্রেশন দিকে লিডারশিপ নিলেও বাকি কোঅর্ডিনেটটা আমার চেয়েও বেশি কোঅর্ডিনেশন ওনার হাতেই থাকবে। তিনি আমাকে যদি সহযোগিতা করেন, আশা করি আমরা যেসব জায়গা থেকে পিছিয়ে আছি আশা করি সেটা আরো বেশি ত্বরান্বিত করতে পারবো। নিউরো বিভাগ নিয়েও একটা বললেন, নিউরো বিভাগ যাতে চালু করা যায় আগামী দিনে, সেটা নিয়েও কথা হয়েছে বলে। না, আমরা সেটাকে ওনাকে ডিটেলস আমরা বলেছি যে এটা আমরা সেকেন্ডারি টায়ার হাসপাতাল, সেকেন্ডারি টায়ার হাসপাতালে যে যা পরিষেবা দেওয়ার কথা সেটা আমাদের কিন্তু আছে। সেই জায়গাটায় আমাদের কোথায় অসুবিধা বা কি ব্যাপার ওনাকে আমরা সমস্যাগুলো তুলে ধরেছি, উনি আলোচনা করুন। মানে সবই তো প্ল্যানিং এর ব্যাপার, কোথায় প্রোটোকলের ব্যাপার আছে সেটা উনি দেখবেন বলেছেন। এই একটা অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে চার্ট তৈরি হবে আগামী দিনে, বিভাগ জানিয়েছে মানুষদের স্বার্থে যে সুনির্দিষ্ট ভাড়া সকলের জন্য সমান হবে, একটা চার্ট থাকবে, সেটা নিয়ে কোনো আলোচনা হয়েছে? এটা খুব সাধু বাদ কারণ জানাচ্ছি, কারণ এটা থেকে আমি দেখেছি, আমি প্রথম থেকে চেষ্টা করেছিলাম কিন্তু এটাকে আমি সাকসেস করতে পারিনি। কারণ এটার জন্য শুধুমাত্র সুপারম্যান্ডের করলেই হবে না, এখানে আরটিএর দরকার হয়। তারা যদি একটা রেট চার্ট বা জনপ্রতিনিধিদের একটা রেট চার্ট করে দেয় বা নির্দিষ্ট তাদের হলেই সুবিধা, কিন্তু আমার একার পক্ষে সুপারম্যান্ডের কোর্টে এটা সম্ভব না। এটা নিতে গেলে আরটিএর একটা প্লাস হচ্ছে জনপ্রতিনিধিদের করে যদি একটা মানে কমিটি করে একটা করলেই সবচেয়ে সুবিধা হবে। ওনারা যেটা ঠিক করে দিবেন আমরা সেটা রেড বোর্ড চালিয়ে করে দেবো। আশা করি সেটা ঠিক মতন হচ্ছে কিনা, জনসাধারণ সেটা যেরকম ভাবে করলে সেভাবে চললে এটা খুব ভালো উদ্যোগ, এটা হওয়া উচিত। চিকিৎসক এবং কর্মীর সংখ্যা কম সদর হাসপাতালের রূপে বলবেন, আর সেটা নিয়েও কি বিধায়কের সঙ্গে বললেন যে আগামী দিনে যাতে সদর হাসপাতালের চিকিৎসক বা কর্মী আরো সংখ্যা বাড়ানো যায় নতুন সরকারের কাছে? সেটা তো আমরা দাবি করেছি, কারণ সিসিবি 100 বেডেড হয়েছে, সেই জায়গাটা কোনো রকমের স্টাফ অ্যালটমেন্ট নেই। আমরা হয়তো 6 মাসের মধ্যে এটা বিল্ডিংটা পাবো, যদি হয়তো মানে ফার্নিচারে হয়তো চলে আসছে বা চলে আসবে, কিন্তু স্টাফ প্যাটার্ন যদি না হয় আমাদের হবে না। আমরা আলোচনা করেছি কোন ডিপার্টমেন্টে কি কি ওখানে থাকবে সেটা আমাদের লিস্ট আছে, আমরাও প্ল্যান করে ফেলেছি। সেটা যদি সাকসেস হয় সেটা আমরা আমাদেরও একটা লিস্ট নিউ গভর্নমেন্ট আসার পরে একটা ব্রড শিট আমাদের দিয়েছে, সেই ব্রড শিটটা আমরা যেমন স্টেটকেও পাঠাবো, ওনাকেও আমরা সেটা তুলে দেবো বলেছি। আমাদের কি বিলংস করছি তুমিও তাহলে সেটা আপনি বুঝে যাবেন। নতুন সরকার আসার পর কোনো স্বাস্থ্য দপ্তরে কোনো নির্দেশিকা এসছে? এটা বললাম, একটা 16 পৃষ্ঠার একটা ইনফ্রাস্ট্রাকচারের রিলেটেড একটা এক্সেল শিট এসেছে, সেটা আমরা 19 তারিখের মধ্যেই পাঠানোর কথা বলছি। সেটা যেমন আমি স্টেটেও পাঠাবো, সঙ্গে সঙ্গে বিধায়কের কাছে এটা তুলে দেবো।